4 থেকে 5 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণারও আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব আশ্বাস দিয়েছেন বলে জানান এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও 12 দলীয় জোটের সমন্বয়ক মুস্তফা জামাল হায়দার। বিকেলে 14টি রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য প্রধান উপদেষ্টা ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেন বলেও জানান তারা। খেলাফত মজলিসের নায়েবে আমির ইউসুফ আশরাফ জানান, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা ঠিক রাখতে গিয়ে দেশের মানুষ যেন আবার অত্যাচারিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাসদ নেতা ডাক্তার মোশতাক আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা ক্যাটেগরিক্যালি উনি বলেছেন নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। তিনি বলছেন যে আমি একটা সুন্দর নির্বাচন উপস্থাপন করতে চাই এবং নির্ধারিত সময় নির্বাচন দিতে চাই, কিন্তু পতিত স্বৈরাচার বিভিন্নভাবে এটাকে নস্যাৎ করার জন্য চেষ্টা করছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে এবং যোগ্য লোককে সেই সমস্ত জায়গা বসাতে হবে। আমাদের অটুট সমৃদ্ধ অটুট আছে, সম্পর্ক অটুট আছে, আপনাকে সাপোর্ট দিব, কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না, বর্তমান সংকট সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে দেশে জগা খিচুড়ি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশের রাজনৈতিক শূন্যতা ও অর্থনৈতিক প্রতিকূলতা বিরাজ করছে। এ সংকট থেকে উত্তরণে দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে। তা নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচন করতে হবে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তা রাতারাতি সম্ভব নয়। একটি টেকসই কাঠামো তৈরি করতে হবে যা জনগণের প্রতিনিধি ছাড়া সম্ভব নয়। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, আপনি সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। চাকচাকটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না খায়। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকে। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এ সময় কিছু দলের আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ পদ্ধতিতে জনগণ তার পছন্দ মতো প্রতিনিধি বেছে নিতে পারবে না, তাই তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। এদিকে পল্লবীতে তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উত্তরায় নিহত সুমির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে জাতি একটি অনিশ্চয়তায় পড়বে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনায় নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নতুন চ্যালেঞ্জ। এটি আধুনিক হুমকি যা অস্ত্রের থেকেও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ ঠেকাতে কমিশন সতর্ক রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলা জনগণকে ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় খুলনা অঞ্চলের সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব, কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। বিগত আওয়ামী লীগের শাসন আমলে ব্যাংকিং খাতে যে লুটপাট দুর্নীতি হয়েছে বিশ্বের ইতিহাসে তা বিরল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যাংকের ৮০% অর্থই বাইরে চলে গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন উপদেষ্টা। রাষ্ট্রের কাঠামো সংস্কারে নির্বাচন ও গণতন্ত্রের গুণগত পরিবর্তন চান বিএনপি মহাসচিব। রাজধানীর সেডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। 2013 থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরশাসকের হাতে কিভাবে নিষ্পেষিত হয়েছে দেশের অর্থনীতি, তাই নিয়ে বই লিখেছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। বইটির প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। স্বৈরতন্ত্রের কথাই যদি বলি, যে সব গোষ্ঠীকে তারা গেড়ে বসেছিল, তার সাথে কিন্তু শাসন, এই বাস্তবতাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে রাষ্ট্রীয় যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি এবং অবয়ব, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রকাশনা উৎসবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা। এ সময় তারা আর্থিক খাতে বিগত সরকারের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে, এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে, তারও গুণগত পরিবর্তন দরকার। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে। বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া, তা বোধহয় সবচেয়ে বেশি সংকেত। ক্ষমতার কেন্দ্রে তো জনগণ থাকার কথা। জনগণ একটা দলকে কিংবা সরকারকে ক্ষমতায় বসায়, কিন্তু আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষ, জনগণ থাকে, সেটাই কিন্তু আসলে এতদিন পর্যন্ত এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা উপেক্ষিত হয়েছে। যে বড় বড় মেগা প্রকল্প হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে, সেটা কতখানি, প্রথম কথা যে কতখানি এটার কস্ট অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে থাকবে। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। খাদের কিনার থেকে কিছুটা নিয়ে আসে, একেবারে পুরোপুরি প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে, এমন প্রসেস, এমন পদ্ধতিগুলো আছে এখনো অর্থনীতি, এগুলো এত বেশি ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু তাই আপনি করতে পারবেন না। রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। সেটা বক্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি না থাকার কারণেই সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। বলে মানুষকে যেমন আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে। এবছর থেকেই শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অডিটের নামে এনবিআর এর কোনো কর্মকর্তা কর্মচারী করদাতাদের হয়রানি করলে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এনবিআর বিলুপ্ত করে কর নীতি ও কর ব্যবস্থাপনা আলাদা করায় রাজস্ব খাতে গতি আসবে। মিজান শাহজাহানের রিপোর্ট।
কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমেই প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব বিষয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে আমরা হচ্ছে দুনিয়ার সবাইকে হচ্ছে অনলাইনে আওতায় নিয়ে আসবো, সেটা আসলে কোনোদিন পসিবল না। বিতর্কের মূল্যায়ন পর্বে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর আদায়ের লক্ষ্যমাত্রা স্বাধীনতার পর কখনোই পূরণ হয়নি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমনকি উচ্চশিক্ষার সকল বিভাগে কর শিক্ষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই। আপনি দেখেন প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার উপর কোনো সিলেবাস নেই, সেকেন্ডারিতে নাই, হায়ার সেকেন্ডারিতে নাই। একমাত্র টার্সিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে, তাও সবার না, কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি, অন্য জায়গায় না। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসৎ উদ্দেশ্যে এনবিআরের কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলন করে থাকলে তা দুঃখজনক। তবে উদারনীতির পরিবর্তে অতি কঠোর হলে কর প্রশাসনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তার আশঙ্কা। এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেরকম একটা চাপ তৈরি হচ্ছে, যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে, যদি এ ধরনের চাপ উৎকণ্ঠা বেশি বাড়ে তাহলে কিন্তু কর্মকর্তারা তারা নৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। তারা যদি একেবারেই বড় ধরনের কোনো অন্যায় করে না থাকে, তাহলে তাদের প্রতি একটু চাপটা আমরা প্রশমিত করে তাদেরকে সংশোধন করে আমরা কিভাবে আমাদের রাজস্ব আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দেওয়ার জন্য বলছি। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, একদিকে 80% বিত্তবাণী কর ফাঁকি দিচ্ছে, অন্যদিকে অডিটের নামে ফাইল আটকে সাধারণ করদাতাদের হয়রানির অভিযোগও আছে। জবাবে আব্দুর রহমান খান বলেন, অডিট নিষ্পত্তিতে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে এনবিআর। অডিটের নামে একেবারে ছোট ছোট ফাইল, যিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন তারও অডিটের কথা বলা হয়, যিনি বিশাল বড় ফাইল তারও অডিটের কথা। বছর বছর প্রতি বছর যে অডিটের নামে যে এক ধরনের জালিয়াতির মাধ্যমে যে এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তারা সেখানে তাদের যদি নির্দিষ্ট অঙ্কের তারা নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে সেই ফাইলটি অডিট হয় না। আমি বলবো না যে কর্মকর্তারাই শুধু জড়িত, সেখানে দেখা যাচ্ছে যে সেই ফার্মের বা সেই প্রতিষ্ঠানের যিনি আয়কর কর্মকর্তা রয়েছেন তিনি তার সাথে জড়িত, কম্পিউটার অপারেটর যিনি হচ্ছে গিয়ে আয়কর বিভাগে কাজ করেন তিনি জড়িত, ক্লার্ক জড়িত। গত বছর 17,12,000 ট্যাক্স পেয়ার অনলাইনে দিয়েছে। এই বছর আমরা চিন্তা ভাবনা করছি যে সবার জন্য এটা কম্পালসারি করব। যখন আমরা মেশিনকে বলবো তোমাকে আমি এই লজিক দিলাম, তুমি আমার অডিট সিলেকশন করে দাও, তাহলে কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে এই দুর্ভাবনা থাকবে না কখন আমাকে অডিটে ফেলে, এটা লজিকের মধ্যে দিয়ে পড়বে। বিতর্কে বিজয়ী হয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।